হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি গাইড। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে আমরা ম্যাথামেটিক্সের শতকরাটাকে ভালো মতো বোঝার চেষ্টা করব, যেটা প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালো মতো আসে, এবং পুরো বেসিক থেকে আলোচনা করব। তোমাদের কারোরই কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, শুরু করি। পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে যেটাকে বাংলায় আমরা শতকরা বলি। তো শতকরা থেকে, এই কথাটা থেকে আমরা বুঝতে পারি যে 100-র মধ্যে কত, তাই তো? মানে যে কোনো সংখ্যাকে যদি 100-র মধ্যে বিচার করার চেষ্টা করি, তখন সেটা শতকরার মধ্যে চলে আসে। যেমন ধরে রাখি যে আমি লিখছি 5%। এই 5% মানে কি? 5% মানে 5/100, এটাকে বলা হয়। তাহলে এই জায়গাটায় তোমরা একটু ভালো মতো করে বুঝে নাও। 5% মানে 5/100 কথাটা বলা হলো। তাহলে যদি আমি বলি 7%, তাহলে কত হবে? তাহলে 7/100 হবে। আর যদি বলা হয় x% মানে কত, তাহলে বলবে x/100। তাহলে এখানে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, এই পার্সেন্টেজ মানে নিচে 100টা আসছে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পার্সেন্টেজ ইকুয়াল টু 1/100 সমান। যদি তোমাদের কোথাও বলা হয় যে এক্স সংখ্যাটিকে 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 পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে এইখানে যদি প্রশ্নটা বলা হয়, ঠিক আছে, একটু তাহলে এক্স সংখ্যাটিকে যদি পার্সেন্টেজ প্রকাশ করা বলা হয়, তাহলে এক্স কে এই পার্সেন্টেজে যখন আমি লিখতে যাব, তার মানে আমি তার আগে আগে একে আমি 100 দিয়ে গুণ করব, তারপরে সাইডে আমরা পার্সেন্টেজ কথাটা লিখব। তাহলে কেন আমি 100 দিয়ে গুণ করলাম? কারণ আমরা কি জানি, পার্সেন্টেজ মানে 1/100। কিন্তু কোনো সংখ্যাকে যখন এক্স একটি সংখ্যা, এই সংখ্যাকে যখন পার্সেন্টেজে প্রকাশ করতে যাচ্ছি, তার মানে এখানে আমি অটোমেটিক্যালি 1/100 নিয়ে আসছি, মানে যেটা পার্সেন্টেজের আকার। তার জন্য একে 100 দিয়ে গুণ করছি, এবং এটা কেটে সংখ্যায় যে সংখ্যা ছিল সেই সংখ্যায় ফিরে থাকছে। তার মানেটা বোঝা যাচ্ছে এক্স, তাকে পার্সেন্টেজে প্রকাশ করতে যাব মানে ইন্টু 100, বাইরে পার্সেন্টেজ। তাহলে আমাদের এইখানে এই স্লাইডের মধ্যে আমরা এটা বুঝতে পারলাম যে পার্সেন্টেজ মানে মেনলি হয় 1/100। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে প্রকাশ করা মানেও হচ্ছে নিচে 100, তার মধ্যে কত, সেটা হচ্ছে পার্সেন্টেজ। মানে এই যে 100-র মধ্যে এটা কত আছে, 5 আছে, তার মানে এই সংখ্যাকে আমরা বলা হয় 5%। ঠিক আছে, এই জায়গাটা আশা করি দুটো জায়গায় ছোট্ট করে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা পরীক্ষাতে খুব আসে, সেটা কি? সেটা হচ্ছে ভগ্নাংশ থেকে, মানে ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশন ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের পার্সেন্টেজ কনভার্ট করা, মানে ভগ্নাংশ থেকে শতকরায় কনভার্ট। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা কিভাবে করব? আমরা জানি যে কোনো সংখ্যা এক মানে আমরা বলতে পারি সেটাকে আমরা 100% বলছি, তাই তো? এক মানে 100% বলছি, কেন বললাম? কারণ তোমরা জানো যে 5 মানে যদি 500% হয়, কেন হয় 500%? 5কে 100 দিয়ে গুণ করব, বাইরে পার্সেন্টেজ লিখে দেবো, 5 মানে 500% হয়ে গেল। ঠিক এক মানেও তাই, এক মানেও 100%-এর সমান হয়। এবার কথাটা হচ্ছে, তাহলে স্যার এক মানে যদি 100% হয়, তাহলে আমি যদি বলি যেটা হাফ, হাফ করলাম, হাফ মানে তাহলে কত পার্সেন্ট? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এক মানে হয় 1/1কে আমরা 1 ধরি, তাহলে 1 ভাগের মধ্যে 1 ভাগই নেওয়া হচ্ছে। তাহলে কত ভাগ নেওয়া হচ্ছে? 100% নেওয়া হচ্ছে। মানে একটা বক্স, এই বক্সের মধ্যে যতটা জায়গা আছে পুরো জায়গাটাই আমরা নিচ্ছি, তাহলে এটা 100%-এর সমান হয়ে গেল। কিন্তু যখন এটা হাফ বলা হচ্ছে, তাহলে আমি বলতে পারছি এরকম একটা আয়তক্ষেত্র আছে ধরে নাও, এবং এখানে এর মাত্র কত, এটাকে যদি 2 ভাগে ভাগ করা হয়, তার 1 ভাগ নেওয়া হচ্ছে। তার মানে কি, 2 ভাগের মধ্যে 1 ভাগ মানে 50%, এটাকে আমরা বলতে পারি। তাহলে এইটাও ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে
যে 2 এর মধ্যে 1, তাহলে কত হচ্ছে 50, ঠিক আছে। বা এই হাফকে আমরা 50 কিভাবে পেতে পারি, হাফ ইন্টু 100 আর বাইরে পার্সেন্টেজ, তার মানে এখানে যদি আমি 2 দিয়ে ক্রস করি, ছোট করি, তাহলে এখানে 50% চলে আসছে। তাহলে এইভাবে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। এবার আরেকটা প্রশ্ন, তাহলে 1/2 যদি হয়, তাহলে 2/2 কত হবে? 2/2 মানে অটোমেটিক্যালি এটা কেটে 1 হয়ে যাচ্ছে এবং সেটা 100% এর সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানেটা বোঝা গেল এইখানে আরো একভাবে, যে 2 এর মধ্যে যদি 1 ভাগ 50% হয়, 2 এর মধ্যে 2 ভাগ কত হয়ে গেল, 100% এর সমান হয়ে গেল। তাহলে এই জায়গাটা তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে একটা ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। এই লবটা, এই লবকে আমরা সবসময়, লবকে আমরা বলবো রেজাল্ট, আর হরকে বলবো অরিজিনাল ভ্যালু। মানে মানে অরিজিনাল ভ্যালু বা হরকে আমরা যদি 100% ধরি, তাহলে রেজাল্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, মানে কিরকম হলো ব্যাপারটা আরো একবার ভাবে বোঝাই। এই 2 কে যদি 100% ধরি, 2 মানে যদি 100% হয়, তাহলে 1 মানে কত হবে 50%, আর ওটাই 50% আমরা লিখে ফেললাম, এইভাবে বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এবার বলি 1 এর 3 মানে তাহলে কত হবে। 1 এর 3 মানে আমরা জানি, 1 এর 3 মানে 33 পূর্ণ 1 এর 3 পার্সেন্টেজ, অথবা এটা 33.33%। কেন না, 1 এর 3 কে তুমি কাটো, 1 এর 3 ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ, এইভাবে যদি ভাবি, তাহলে 33 পূর্ণ, দেখো কেটে দেখো, 33 পূর্ণ 1 এর 3%ই আসবে। ঠিক এইটাকেই একটু যদি বড় করতে যাই, মানে 2 এর 3 মানে তাহলে কত হবে। তাহলে আমি আবার বলেছি যে এই যে জায়গাটা, এটা রেজাল্টকে ডিপেন্ড করছে, মানে 1 মানে যদি 33.33% হয়, তাহলে 2 মানে কত হবে, এর দ্বিগুণ। তাহলে আমরা এটা মুখে মুখে বলতে পারি যে এটা তাহলে 66.66%, অথবা এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে 66 পূর্ণ 2 এর 3% হবে। দেখো এখানে আরো একটা জিনিস বোঝার, এই যে 1 সংখ্যাটা একটা পুরো সংখ্যা, গোটা সংখ্যা, তাই তো। 1 হচ্ছে গোটা সংখ্যা, হাফ 1 এর থেকে কম, 1 এর 3 1 এর থেকে কম, তার মানে এগুলো সবই 100% এর থেকে কমই হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো একটা কথা তোমাদের মাথায় আসতে পারে, তাহলে স্যার 2 এর 3 যদি এত হয়, তাহলে 3 এর 3 কত? 3 এর 3 মানে আবার সে 1 হয়ে যাচ্ছে কেটে গিয়ে। তাহলে অনেক সময় বলতে পারো যে স্যার 3 এর 1 এর 3 মানে যদি 33.33 হয়, 2 এর 3 মানে 66.66 হয়, তাহলে 3 এর 3 মানে কি 99.99 হবে না? তো এটাকেই অ্যাপ্রক্সিমেট 100% ধরা হচ্ছে। এই 99 কিন্তু দেখো, এটা কিন্তু 3 শেষ হচ্ছে না, এটা চলতেই থাকছে। এইভাবে এটার দশমিকের পর অনেকগুলো 9 চলে আসবে এবং সেটাকে 100 খুবই কাছাকাছি বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো প্রশ্নে 1 এর 2 1 এর 3 ঠিক একই রকম ভাবে আমরা যদি যাই, যে চলো তাহলে 1 এর 4 কি হয় দেখিনি। 1 এর 4 মানে আমাদের কত হয়ে যাবে, 1 এর 4 কে ভগ্নাংশে প্রকাশ করলে 25% হয়ে যাবে। ঠিক আছে, কারণ 1 এর 4 কে মানে 100 কে 4 দিয়ে ভাগ করলে 25 হয়, দেখো পার্সেন্টেজও লিখে দিয়েছি। ঠিক 1 এর 5 কে আমরা তাহলে লিখতে পারি 20%। ঠিক আছে, 1 এর 6 কে আমরা লিখতে পারি 16 পূর্ণ 2 এর 3%, অথবা 16.66%। তো 1 এর 7 কে লিখতে পারি, এইভাবে লিখতে পারি 7 দুগুণী 14 পূর্ণ 2 এর 7%, অথবা 14.28%। এটা মুখস্থ করা যেতে পারে, অথবা এটাকে আমরা বুঝেও করতে পারি। চলো এটাকে একটু বড় করে দিই এই সেক্টরটাকে বোঝার জন্য, তাহলে সুবিধা হবে। কিরকম না, এটা 1 এর 4 ছিল, তাহলে 2 এর 4 কত হবে, 2 এর 4 মানে এটা কেটে 1 এর 2 এর সমান হয়ে যাচ্ছে, আর সেটা তাহলে 50% হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমি একটু বোঝাতে চাইছি যে 1 মানে যদি 25 হয়, তাহলে 2 মানে কত হয়ে গেল 50। তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা বাকি জিনিসগুলো করতে পারবে। তাহলে 3 এর 4 কত হবে, মুখে মুখে বলা যায় 1 মানে 25, 2 মানে 50, তাহলে 3 মানে 75%। ঠিক আছে, তাহলে এটা আর বারবার যে 3 এর 4 কে 100 দিয়ে গুণ করব, বাইরে পার্সেন্টেজ লিখবো,
তার মানে 4 দিয়ে কাটবে, এটা 25 আসবে, 3 25 75%, এত কিছু লিখতে হবে না। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু এটার অ্যান্সার বুঝতে পারবো। ঠিক একই রকম ভাবে তার মানে 4/4 মানে 100%। তাহলে ফাইনালি এটা বোঝা যাচ্ছে শেষের দিকে সংখ্যাটি বাই সংখ্যাটি হলে সেটা কিন্তু 100%-এর সমান হয়েই যাবে। ক্লিয়ার? তার মানে 4 সংখ্যাটি 100% বলেই এক সংখ্যাটি 25% হচ্ছে, এটাও আমরা এখান থেকে বুঝতে পারি। ক্লিয়ার? এবার চলো পরের পার্টটাতে যাই, 1/5। তাহলে বলো 2/5 কত হবে? তাহলে আমরা বলতে পারি 1 মানে 20, 2 মানে তাহলে 40%। হ্যাঁ বলতে পারি। তাহলে 3/5 কত হবে? 3/5, 2 মানে যদি 40 হয়, 3 মানে 60%, এটাও বলতে পারি। তাহলে 4/5 কত হবে? 4 মানে 80%, আর 5/5 মানে 100%। তাহলে এই জায়গাটা এত ইম্পর্টেন্ট কেন? না, এইখানে ক্যালকুলেশনটা একটু ভালো মতো করে বুঝতে হবে আমাদের। 1/6 মানে যদি 16 পূর্ণ, মানে 1 মানে যদি 16 পূর্ণ 2/3% হয়, তাহলে 2/6, তো 2/6 আমি কেন ভাববো? 2/6 ভাববোই না, কারণ 2/6 মানে 1/3 হয়ে যাবে। 1/3 মানে আমরা জানি 33 পূর্ণ 1/3%। ব্যাস, এটা তো অতটা সহজ হয়ে গেল। আচ্ছা তাহলে 3/6, আচ্ছা 3/6 মানে তো 1/2 এর সমান, 1/2 মানে তো 50%, এটাও তো সহজ হয়ে গেল। তাহলে 4/6, 4/6 মানে তো তাহলে কি হবে? 2/3%, 2/3 মানে কি 66 পূর্ণ 2/3%, এটাও তো আমরা আগে করে নিয়েছি। তাহলে কি পড়ে থাকলো? না 5/6। এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে চলে আসলো, 5/6। এবার দেখো 6 ভাগের মধ্যে 1 ভাগ যদি আমি যদি এইভাবে বলি, 6 ভাগের মধ্যে 1 ভাগ মানে যদি 16.2% হয়, 2/3% হয়, তাহলে 6 ভাগের মধ্যে 5 ভাগ কি হবে? আমি বলতে পারি যে 6 মানে যদি 100% এর সমান হয়, তাহলে 100% থেকে যদি 16.23% বাদ দিয়ে দিই, মানে 6 থেকে যদি 1 বাদ দিয়ে দিই, তাহলে 5 চলে আসে। তাহলে আমরা কি এটা মুখে মুখে বলতে পারি, আচ্ছা তাহলে 100 থেকে 16.23% বাদ দিতে হবে। তাহলে আমি একটা কাজ করি, 100 থেকে 17 বাদ দিয়ে দিই, কারণ 16 থেকে তো বেশিও আছে না। তাহলে 100 থেকে আমরা 17 বাদ দিয়ে দিই। যদি 17 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের পড়ে থাকে 83। ওকে, 17 তো বেশি বাদ দিয়ে দিয়েছি, 3 ভাগের 2 ভাগ বাদ গেছে, 3 ভাগের তো 1 ভাগ আছে পড়ে, তাহলে 1/3%। দেখো মুখে মুখে আমরা অ্যান্সার করতে পারলাম। যদি এই পোর্শনটাকে যদি আমরা সংখ্যায় করতে যেতাম, তাহলে অনেক সময় লেগে যেত। তার জন্য এই কনসেপ্টগুলো আমি যেভাবে করছি, তোমরা ঠিক সেম ভাবেই খাতা কলমে করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে দেখো 1/7 যদি 14 পূর্ণ 2/7% হয়, তাহলে 2/7 মানে কত হবে? তাহলে আমি বলতে পারি 14 পূর্ণ 2/7 মানে যদি 14.28 কে দ্বিগুণ করা হয়, তার মানে কি 28.56%। হ্যাঁ একদম ঠিক। অথবা 28 পূর্ণ 2/7 কে দ্বিগুণ করলে 4/7%। হ্যাঁ এটাও একদম ঠিক। তাহলে এইভাবে জিনিসটাকে মুখস্থের মতো করতে হবে। এই দুটো তো মুখস্থ হয়েই যাচ্ছে। এবার একটু গন্ডগোল হয়ে যাবে, 3/7 তো স্যার এটা মুখস্থ করা সম্ভব নয়। তাহলে 3/7টা তো কেন সম্ভব নয়? এটাও তো 3 দিয়ে গুণ করা যায়, 14 18 3 14 42। তাহলে 42 পূর্ণ 2 দুগুণে 4, 2 ছিল 4 হলো, তাহলে 6/7। হ্যাঁ এটা তো হয়ে যাচ্ছে, হ্যাঁ এটাও তো হয়ে যাচ্ছে ঠিক। তার মানে এখানে যদি আমি বলি 42 পূর্ণ বা পয়েন্ট 14 দুগুণে 28, 3 14 42, বা এটা ডাবল হবে না, মানে 3 আছে, এটা 1 মানে যদি 14.28 হয়, তাহলে 3 মানে কত হবে? তাহলে 14 কে 3 দিয়ে গুণ করি, 28 কেও 3 দিয়ে গুণ হয়ে যাবে, 14 3 14 42 হয়ে গেল। আর তাহলে 3 14 42 যদি হয়ে যায়, তাহলে এবার এখানে আমাদের তাহলে এবার এখানে এভাবে ভাবতে হবে যে 28 কে তাহলে 3 দিয়ে গুণ করলে কত আসবে? তাহলে 30 কে 3 দিয়ে গুণ করলে কত আসবে? 90 আসবে। 90 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে 86। ঠিক আছে? তাহলে এইভাবেও কিন্তু ক্যালকুলেশন করা যায়। এবং এখানে আরো একটা জিনিস যেটা কাজে লাগবে, এখানে যেরকম 1/7 7 পুরোটাই কাজে লাগবে, সেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। 4/7 এটাকে করে করে দেখতে হবে। বেশিরভাগ আমি 6/7টা করে দিচ্ছি, এটা এক্সামে আসতে পারে। 6/7, ঠিক আছে? 6/7, তার মানে এখানে কি দাঁড়াবে? আমি জানি 7-এর 1 ভাগ যদি এই পার্টটা হয়, এই পুরো পার্টটা যদি 1 ভাগ হয়, তাহলে 14 প্লাস আছে মানে 15 বাদ দিয়ে দিই, 100 থেকে 15 বাদ দিয়ে দিলাম, 85 তো হয়ে গেল। ঠিক আছে? তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ এখানে নেওয়া আছে, তাহলে বাকি থাকলো কত?
5 এর 7। তাহলে এইভাবেও কিন্তু তোমাদের লিঙ্ক করা যেতে পারে। এই জায়গাগুলো একটু ডিফিকাল্টে চলে আসলো, কিন্তু আমরা এইভাবে শিখতে পারি। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ, 1-8। 1-8টা সহজ। কেন 1-8 সহজ? আমি যদি এইভাবে আসি, 1-8টা বোঝাচ্ছি, তার জন্য আমি বলি যে 1 মানে কত ছিল? 100%। ওকে, 1-2 হাফ করলাম, তাহলে কত হয়ে গেল? 50%। ঠিক আছে। 1-4 মানে এটাকেও হাফ করলাম, হলো 25%। ঠিক আছে। তাহলে 1-8 কত হয়ে যাবে না? 25-এর হাফ মানে 12.5%। এইভাবে আমরা শিখতে পারি। তাহলে 1-8 মানে 12.5%। তাহলে এটাকেই যদি একটু আগে যখন তোমাদের শেখালাম যে 1-8 মানে যদি এত হয়, তাহলে 2-8 কত হবে? 12.5। কে 2 দিয়ে গুণ করলে 25 আসে, তাহলে এটা 25%-এর সমান। 3-8 কত হবে? 3-8 কত হবে? 12.5-কে 3 দিয়ে গুণ করো, 37.5। 37.5% হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এবার যদি বলি 4-8 কত হবে? 4-8 তো কেটে হাফ হয়ে যাচ্ছে, হাফ মানে 50%, তাই না? ঠিক, তাহলে এখানে তাহলে 5-8 কত হবে? 5-8 তাহলে কি 50-এর সঙ্গে 12.5 যোগ করে দাও, তাহলে 62.5%। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? আমার ভয়েসটা ক্লিয়ার আছে আশা করি। হ্যাঁ, এবার আমি চলে আসি, যদি আমি বলি তাহলে 6-8 কত হবে? 6-8 তো মুশকিলে পড়ে গেলাম। তো কেটে তো 1-এর 3 হয়ে যাচ্ছে না? না, 3 দিয়ে 3-এর 4 হয়ে যাচ্ছে। তার মানে 75% প্রথম দিকে শিখে গেছি। আর লাস্টে আসছে 7-8। 7-8 মানে তাহলে এখানে কি হবে? 100 থেকে 12.5 বাদ। 12.5 যদি বাদ দিই, তাহলে 13 যদি বাদ দিই তাহলে 87 তো থাকছেই। আর 0.5 থাকলে 0.5 থাকলো, 87.5%। এইভাবে 1-8টা আমরা শিখলাম। এবং এখানে আরেকটা সহজ জিনিস যেটা আছে, 1-9 আর 1-11। এটা খুব সহজ। কেন খুব সহজ? এবং এটা একে অপরের সঙ্গে লিঙ্ক করা। কিরকম? 1-9কে তুমি যদি পার্সেন্টেজে প্রকাশ করো, তুমি পাবে 11.11%। ঠিক আছে। আবার যদি 1-11কে পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে পাবে 09.09%। মনে হচ্ছে না? চলো একবার করে দেখি। 1-9কে 100 দিয়ে গুণ করলাম, বাইরে লিখলাম পার্সেন্টেজ, তাহলে হলো 100/9%। তাহলে 9-11-99 1/9%। যদি দশমিকে কনভার্ট করো, তাহলে এটা সরি, 9-11-99 ছিল না। হ্যাঁ, এই জায়গাটা একটু ঠিক করে নিই। তাহলে 9-11-99 11/9%। তাহলে এটা দেখবে যদি দশমিকে করো, 11/11%, এইরকম আসবে। ঠিক আছে। তো ভগ্নাংশে করলে তো 11/1-9, এখানেও ভগ্নাংশে করলে তাহলে 09.1/11% আসবে। কিন্তু এক্সামে তো এই জিনিসটা বেশি করে আসবে। তাহলে যদি বলা হয় 7/9 কত হবে, তাহলে লিখবো 77.77%। যদি বলা হয় 7 তো হলো 5/9 কত, তাহলে আমরা লিখবো 55.55%। আশা করি মুখস্থর মতো হয়ে গেল। ঠিক 1-11টা তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 7/11 কত হবে? 7-9 63.63%। যদি বলি আমরা 10-11 কত হবে, 10কে 9 দিয়ে 10-9 90.90%। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে বাকিটা তো গুণ করলেই হয়ে যাবে। এই জায়গাটা খুব সুন্দরভাবে তোমরা মনে রেখো। ঠিক আছে। আর বাকি থাকলো আমাদের 10%। 10% তো সহজেই 10% মানে আমরা 10কে যদি মানে 1-10কে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে সেটা 10%-এর সমান হয়। আচ্ছা, এখানে আরো একটা জিনিস তোমাদের বলি। এখানে শুধু অ্যারো দিয়েছি মানে কি? এখানে যদি আমি অ্যারো দিয়েছি মানে, যদি কেউ তোমাকে বলে 37.5%, এটাও তোমাকে কিন্তু 3-8 সমান হয়ে যাবে। উল্টোটাও ঠিক। ঠিক আছে। কেন হবে? তুমি বলবে স্যার এটা কেমন করে সম্ভব? আচ্ছা, তাহলে চেষ্টা করি। তাহলে এটাকে আমরা 37.5কে পার্সেন্টেজটা উঠে গিয়ে নিচে 100 বসে গেল। এটা যদি দশমিক দিয়ে ক্যালকুলেশন করি, নিচে 10, তাহলে যদি 5 দিয়ে কাটি, ধরো নাও 5 দিয়ে কাটলাম, 5-7 35, 5-5 25, 5-2 10, 25 দিয়ে কাটলাম, 3-25 75, আর এখানে 4-25 100,
তাহলে উপরে থাকলো 3 আর নিচে থাকলো 8, বেরোলো বেরোলো। তাহলে এইভাবেই কিন্তু প্রত্যেকটা বেরোবে, ঠিক আছে। এখানে কিছু কিছু জিনিস তোমরা 1 থেকে 10 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট, সেটা করে নেওয়ার পর কিছু কিছু আপডেট জিনিস করতে পারো। যেরকম ধরে নাও আমি লিখে দিচ্ছি, তোমরা কানেক্ট করে নিতে পারবে যে 1-এর 11 হয়ে গেল, 1-এর 12 তুমি যদি ভাবো, তো 1-এর 12 হচ্ছে 8 পূর্ণ 1-এর 3 পার্সেন্টেজ করে দিচ্ছি। 1-এর 13 যদি হয় তাহলে সেটা হবে 7 পূর্ণ 9/13 পার্সেন্টেজ, ঠিক আছে। 1-এর 14 কত হবে? 1-এর 14 হবে 7 পূর্ণ 1-এর 7 পার্সেন্টেজ। 1-এর 15 কত হবে? 1-এর 15 হবে 6 পূর্ণ 2-এর 3 পার্সেন্টেজ, ঠিক আছে। বাকি দশমিকে তো ইজিলি করা যাবে, কিন্তু পার্সেন্টেজে বেশি আসবে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে দেখো। হ্যাঁ, 1-এর 16 কত হবে? 12.5-র হাফ হয়ে যাবে, তাহলে 12.5-র হাফ কত হবে? 6.25, বা 1-এর 16 হয়ে যাবে 6 পূর্ণ 1-এর 4 পার্সেন্টেজ। ওকে, 1-এর 17 কত হয়ে যাবে? 1-এর 17 হয়ে যাবে 5 পূর্ণ 15/17 পার্সেন্টেজ, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি, তাহলে 1-এর 18 কত হবে? 1-এর 18 হয়ে যাবে 5 পূর্ণ 5/9 পার্সেন্টেজ। 1-এর 19 কত হয়ে যাবে? এগুলো পরীক্ষায় খুব আসে, এগুলো একটু মাথায় রাখবে। 5 পূর্ণ 5/19 পার্সেন্টেজ, এটা করে করে দেখবে তাই আসবে, আমি করে রেখেছি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1-এর 20 মানে 5% হয়ে যাচ্ছে। 1-এর 21, 1-এর 21টা থেকে 1-এর 24 বেশি আসে। 1-এর 24 4 পূর্ণ 1-এর 6 পার্সেন্টেজ। 1-এর 25 তোমার 4%, ঠিক আছে। এইরকম ভাবে আরো কিছু জিনিস তুমি যদি বলো যে না 3-এর 8টা খুব আসে, 3-এর 8 আমি বলে দিলাম 37.5%। আবার যদি আমি উল্টোটা করি 5-এর 8, 5-এর 8 ঠিক আছে, 5-এর 8 তাহলে কত হবে? 62.2 বলেছিলাম, তাহলে 62 পূর্ণ 1-এর 2 পার্সেন্টেজ। এটা পয়েন্টে না করে 37 পূর্ণ 1-এর 2 পার্সেন্টেজ, এটাও লেখা যায়। এবার ঠিক একই রকম ভাবে 4-এর 7 কত বলেছিলাম মনে করো? 4 14, তো এখানে 4 14 56 ওখান থেকে যোগ হবে, তাহলে আমি করে নি 57.7 পূর্ণ 1-এর 7 পার্সেন্টেজ, ঠিক আছে। 5-এর 7 এটাকেও তোমার মনে রাখবে 71 পূর্ণ 3-এর 7 পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এইভাবে জিনিসগুলো করা যায়, এবং আরো কিছু কিছু জিনিস সেটা তোমার করা যেতে পারে। ধরে নাও একটা ভগ্নাংশকে তুমি যদি গুণ যোগ বিয়োগ করো, তাহলে কিরকম দাঁড়াবে? কিরকম দাঁড়াবে বলতে, যদি আমি মনে করি যে 11/7 লেখা আছে, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, তাহলে আমি বলবো যে এটা ভগ্নাংশে প্রকাশ যদি করি 7 × 7, আর 7 × 7, আর থাকছে ভাগশেষ কত? 4-এর 7 থাকছে। তাহলে আমরা জানি, একটু আগেই পড়লাম যে 4-এর 7 মানে কি পড়লাম? 4-এর 7 মানে পড়লাম 57 পূর্ণ 1-এর 7 পার্সেন্টেজ, পড়লাম কিনা? 4-এর 7 মানে 57 পূর্ণ 1-এর 7 পার্সেন্টেজ পড়লাম। তাহলে এবার দেখো এটা পূর্ণতে আছে, তার মানে কি 1 প্লাস 4-এর 7, 4-এর 7 মানে 57 পূর্ণ কত করলাম? 1-এর 7 পার্সেন্টেজ, 1-এর 7 পার্সেন্টেজ, আর 1কে আমরা 100 পার্সেন্টেজ ধরি। তাহলে এই দুটোকে যোগ করে 157 1-এর 7 পার্সেন্টেজ করা যায়। তাহলে যদি আমরা ভগ্নাংশকে পার্সেন্টেজে প্রকাশ করতে যাই, এভাবে ইজিলি করতে পারবো। কিন্তু যদি আমরা ভগ্নাংশ থেকে এই জিনিসগুলো না শিখি, তাহলে এটা অনেক বড়তে পরিণত হবে, এটা একটু মাথায় রেখো। বুঝা গেছে? এবার যদি বলি যে না চলো একটু যদি বড় সড়ো ভাবি, যে 39/8 কে আমি করতে চাইছি পার্সেন্টেজের প্রকাশ, তাহলে আমি 39 কে আমরা 40 - 1/8 ভাবতে পারি। 40/1 মানে কি? 40/8 মাইনাস 1-এর 8 ভাবতে পারি। তো এটা যদি ভাবি, তাহলে এটাকে 40 মানে 5 4টে 40 মানে 500% মাইনাস 1-এর 8 মানে 12.5% মানে 12.5%। তাহলে আমরা এখানে ইজিলি 487 পূর্ণ 1-এর 2% ভাবতে পারি, তাই না? তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কখন হবে? যখন তোমরা প্র্যাকটিস করবে,
ঠিক আছে, যখন তোমাদের প্রশ্ন আসবে তখন তোমাদের এইভাবেই ডিল করতে হবে। পার্সেন্টেজের আরো কিছু জিনিস রয়েছে যেটা আমি না বোঝালে নয়, বা আমি একবার এটা বুঝিয়ে তোমাদের বেসিক ক্লাসটা, আজকের ক্লাসটা শেষ করব, এবং পরের দিন যখন ক্লাস করাবো তখন বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের এই ক্লাসটাকে বোঝাবো। যেরকম ধরে নাও, আমি যদি বলি যে 566 পূর্ণ 566 2 এর 3 পার্সেন্টেজকে, এটা পার্সেন্টেজকে ভগ্নাংশে বা ফ্র্যাকশনে নিয়ে আসবো। ফ্র্যাকশনে কি হবে বলো? তুমি এটা তো ইজিলি ভাবতে পারো যে 566.23 আছে। আচ্ছা, এটা মানে 500 পার্সেন্টেজ প্লাস 66.2 পার্সেন্টেজের সমান। হ্যাঁ, সেটা করা যায়। তাহলে 500% মানে কি? 500% মানে 5, আর 66.2 মানে কত? 2/3। তাহলে 5/2 হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো, এই যে জিনিসটা, এটা তোমরা প্র্যাকটিসের মাধ্যমে তৈরি করা হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি ভগ্নাংশে পুরোপুরি ভাবে বলে, তাহলে 3 5 15 2 17/3 যেটা থাকবে অপশনে, সেরকম ভাবে আমরা ইজিলি করতে পারবো। ঠিক একই রকম ভাবে যদি আরেকটা প্রশ্ন দেওয়া হয় যে চলো একটু আগেই যেটা করলাম, 157 1/7 পার্সেন্টেজ, এটাকে ভগ্নাংশে কি হবে? ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আরেকটা জিনিস বলা যেতে পারে, 216 2/3 পার্সেন্টেজ, এটাকে ভগ্নাংশে কিভাবে করা যেতে পারে? তাহলে যখনই আমাকে বলেছে আচ্ছা 157 মানে 100% প্লাস 57 1/7 পার্সেন্টেজ, তাহলে 100 মানে 1, আর 57 মানে এখানে কত হচ্ছিল? 4/7 ছিল, মনে করো 4/7 ছিল। তাহলে এখানে অটোমেটিক্যালি 7 7 থেকে 7 4 11/7 হয়ে গেল। ঠিক আছে, ভগ্নাংশ হয়ে গেল। এক্ষেত্রে আমি কি বলতে পারি? আচ্ছা, এখানে তাহলে কি বলা যায়? 200% প্লাস 16.2 পার্সেন্টেজ। 200% মানে 2 প্লাস 16 মানে 1/6, তাহলে 6 দুগুণে 12 13/6। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি। বেসিক কনসেপ্ট তোমাদের, আশা করি পার্সেন্টেজটা বোঝার বেসিক কনসেপ্টটা তোমাদের হয়ে গেছে। এবার শুধু ওয়েট করো পরের ভিডিওর জন্য। তো তার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারো, আর লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।